অনামিকা অবাক হয়ে যায় তার বাবা রাফসানকে কিভাবে চেনে এই ভেবে। আমজাদ সাহেব মেয়ের খামখেয়ালিপনা দেখে খোঁজ খবর নিতে ভার্সিটিতে গিয়েছিলেন। ভার্সিটি গিয়ে মেয়ের দেখা তিনি পাননি, অথচ মেয়ে সকালে বাড়ি থেকে বের হয়েছে ভার্সিটি আসবে বলেই। খোঁজ নিয়ে জানতে পারে অনামিকা ভার্সিটিতে ক্লাস তেমন করে না, রাফসান নামক ছেলের সাথে সে প্রেমের সম্পর্কে লিপ্ত। ক্লাস ফাঁকি দিয়ে ঘুরে বেড়ায় সারা শহর। আমজাদ সাহেব রাফসানের বিষয়ে খোঁজ খবর নেন। ছেলেটার বাবার নিজস্ব ব্যবসা আছে, বড়লোক বাবার একমাত্র ছেলে। আমজাদ সাহেব জানেন বড় ঘরের ছেলেরা ভালো হয় না, হাজারটা বদ অভ্যাস নিয়ে তারা ঘুরে বেড়ায়। তাই তো সেদিন অনামিকাকে জিজ্ঞেস করেছিল, নয়তো কেবলমাত্র ছেলের বউয়ের সন্দেহের কারণে কি তিনি মেয়েকে জিজ্ঞাসাবাদ করতেন না। কিন্তু অনামিকা সত্যটা লুকিয়ে মিথ্যা বলল। সেদিন আমজাদ সাহেব গিয়েছিলেন ব্যাংকের টাকা তুলতে। আসার পথে দেখে মেয়ে রাস্তায় কারোর সাথে হাত ধরে হেঁটে যাচ্ছে। বুঝতে পারেন এই ছেলেটার নামই রাফসান। অথচ কিছুদিন এই ছেলেটাকে সে পার্কে দেখেছে অন্য একটি মেয়ের সাথে। সেদিন রাস্তায় অনামিকাকে তিনি কিছু বলেননি, কারণ তিনি চাইছিলেন না মাঝ রাস্তায় বাড়ির সম্মান ধুলোয় মেশাতে। তাই তো অনামিকার বিয়েটা এমন জলদি সারতে চাইছেন তিনি। সে জানতো অনামিকা মানবে না, তাই তিনি সবাইকে নিষেধ করেছিলেন অনামিকার সামনে বিয়ের ব্যাপারে কথা বলতে। এসব শুনে অনামিকা আরও বেশি উত্তেজিত হয়ে পড়ে। সে জানে রাফসান কেবল তাকেই ভালোবাসে, বাবা তাকে মিথ্যা বলছে যাতে অনামিকা বিয়েটা করে নেয়। বাবা বড়লোক ঘরের ছেলেদের পছন্দ করেন না, এ কথা অনামিকার জানা। অনামিকা সাফ জানিয়ে দেয় সে রাফসানকে ছাড়া আর কাউকে বিয়ে করবে না। এদিকে আমজাদ সাহেবও নাছোড় বান্দা। অনামিকার বিয়ে সে পিয়াসের সাথেই দেবেন। রোজিনাকে বলে দিল অনামিকাকে চোখে চোখে রাখতে, কোনো অঘটন যেন না ঘটায়। সকালবেলা অনামিকা সবার সাথে খেতে বসে স্বাভাবিকভাবে। সকলে আশ্চর্য হয়, অনামিকাকে এতটাই স্বাভাবিক লাগছে যেন কাল রাতে কিছুই হয়নি। কাল রাতে আমজাদ সাহেব যাওয়ার সময় মেয়ের ফোন নিয়ে গেছেন। অনামিকার মা সারা রাত ছিল মেয়ের কাছে। অনামিকা রাতে তার মাকে অনেকবার বলেছে সে বিয়ে করতে চায় না। মা যেন কিছু করে বাবাকে বোঝায়, কিন্তু তার কিছু করার নেই। এ বাড়িতে আমজাদ সাহেবের কথাই শেষ কথা। এখন সকালে মেয়েকে এমন স্বাভাবিক দেখে তিনিও চমকে গেছেন। কি চলছে এই মেয়ের মাথায়? সকালে খাবার শেষ করেই সকলে নেমে পড়ে কাজে। মেহমান আসবে 3টে বাজে, তাদের আপ্যায়নের ব্যবস্থা করতে হবে। অনামিকা সকাল থেকে শুধুমাত্র একবার বাইরে গিয়েছিল খেতে, তারপর থেকে সে রুমেই বসে আছে। অনামিকার মা আর ভাবি রান্নাঘরে ব্যস্ত। তবুও কিছুক্ষণ পর পর রোজিনা এসে দেখে যাচ্ছে অনামিকাকে। সব ঠিকঠাক দেখে রোজিনা কিছুটা নিশ্চিন্ত হয়, হয়তো অনামিকা বাবার কথা মেনে নিয়েছে। তখন বিকেল 3টের কাছাকাছি রোজিনা এসেছে অনামিকার রুমে। এই কথা বলতে মেহমানরা কিছুক্ষণের মধ্যেই এসে যাবে। অনামিকা যেন আগে থেকেই তৈরি হয়ে থাকে, কিন্তু রুমে এসে রোজিনার আত্মা কেঁপে ওঠে। অনামিকা রুমে নেই, অথচ সে কিছুক্ষণ আগেই তাকে রুমে দেখে গিয়েছে। এত শীঘ্রই এই মেয়ে গেল কোথায়? সারা বাড়ি খুঁজেও অনামিকার দেখা পেল না রোজিনা। মনে ভয় জাগলো, তবে কি অনামিকা পালিয়ে গেল? বাবা রোজিনাকে বলেছিল অনামিকাকে চোখে চোখে রাখতে। এবার কি হবে? মেহমানরা প্রায় বাড়িতে এসে গেছে, অনামিকা বাড়িতে নেই। এ কথা আমজাদ সাহেবের কানে যেতেই তিনি ভীষণ রেগে যান। সোহেলকে পাঠান বোনকে খুঁজতে। মেয়েটা এত বড় সিদ্ধান্ত নেবে তা তিনি ভাবতেও পারেনি। একটাবার পরিবারের সম্মানের কথা ভাবল না। এতটা প্রিয় হয়ে গেল ওই ছেলে যে বাবার সম্মান মাটিতে মিশিয়ে পালিয়ে গেল। মেহমানদের কি জবাব দেবেন তিনি? কতটা অসম্মান তাকে সইতে হবে এই ভেবে বুক ভারী হয়ে এলো তার শিক্ষায় বুঝি এতটা কমতি ছিল। রাফসান দাঁড়িয়ে আছে তার বাবা মায়ের সামনে, পাশেই অনামিকা মাথা নিচু করে দাঁড়িয়ে। দুপুরে আমজাদ সাহেব বাইরে যেতেই সুযোগ কাজে লাগায় অনামিকা। তার ঘর থেকে লুকিয়ে ফোনটা নিয়ে এসে যোগাযোগ করে রাফসানের সাথে। শেষে কোনো উপায় না পেয়ে দুজন সিদ্ধান্ত নেয় পালিয়ে বিয়ে করার। একবার বিয়েটা করে নিলে তখন সকলে ঠিক মেনে নেবে। রাফসান দাঁড়িয়েছিল অনামিকার বাড়ির পাশেই।
অনামিকা বেরোলেই দুজন যায় রেজিস্ট্রি অফিসে। সাক্ষী হিসাবে ছিল রাফসানের বন্ধুরা। এসব কি রাফসান? রাফসানের মা হেনা রেগে গিয়ে ছেলেকে বলে। রাফসান কোনো জবাব দেয় না। রাফসান জানে সে যা করেছে তা ঠিক করেনি, কিন্তু এছাড়াও তার কাছে আর কোনো উপায় ছিল না। অনামিকাকে সে সত্যিই ভালোবাসে। তোমার ছেলেকে বাড়ি থেকে বের হয়ে যেতে বলো হেনা। এমন ছেলের কোনো দরকার নেই আমার। একা একা বিয়ে করে বউ নিয়ে বাড়ি এসেছে, আমাদের জানানোর প্রয়োজন অবধি মনে করেনি। বউকে খাওয়াবে কি তোমার ছেলে? এতক্ষণ সবটাই চুপচাপ দেখছিলেন রাফসানের বাবা আজিজুল হক, কিন্তু এবারে আর কিছু না বলে থাকতে পারলেন না। একেতে না জানি কোন পরিবারের মেয়ে বিয়ে করে নিয়ে এসছে কি জানে, তারপর আবার মুখ দিয়ে কোনো কথা বের করছে না। সেদিন রাফসানের বাবা মা রেগে গেলেও একমাত্র ছেলেকে বাড়ি থেকে বের করেননি তারা। তবে বিয়েটা তারা মেনে নেননি। অনামিকাকে তাদের পছন্দ না, এটা তাদের আচরণে স্পষ্ট বোঝা যেত। প্রথম প্রথম অনামিকার কষ্ট হতো ভীষণ। বাড়ির জন্য মন কেমন করত, কিন্তু বাবার সামনে দাঁড়ানোর মুখ তার ছিল না। সেই সব সময়টাই রাফসান তাকে আগলে রাখত যত্ন করে। বিয়ের 8 মাসের মাথায় প্রেগনেন্ট হয় অনামিকা। তখন তাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়েছে। রাফসান বাবার অফিসে যেতে শুরু করেছে। অনামিকার প্রেগন্যান্সির খবরটা সারা বাড়িতে খুশির জোয়ার এনেছিল। প্রথমবারের মতন রাফসানের বাবা মা অনামিকাকে কাছে টেনে নেন, আর রাফসান সেদিন কেঁদেছিল বাচ্চাদের মতন। অনামিকা ভেবে নেয় এবার সে গিয়ে দাঁড়াবে বাবার সামনে। নাতি নাতনি আসার খবরে বাবা নিশ্চয়ই রাগ করে থাকতে পারবে না। কিন্তু একদিন রাফসান সংবাদ নিয়ে আসে আমজাদ সাহেবের মৃত্যুর। অনামিকা নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। বাবা যে তার উপর রাগ করে আছে, তার রাগ অনামিকা ভাঙাতে পারল না। নাতি নাতনি আসার খবর দিয়ে অনামিকার মাপ চাওয়াটা হলো না। সেদিন রাফসান তাকে ও বাড়িতে নিয়ে যায়, কিন্তু অনামিকার মা ভাই তাকে বাবার কাছে যেতে দেয়নি। রোজিনা জানায় সেদিন অনামিকা বাড়ি ছেলে পাড়ানোর পর পিয়াসের পরিবার তাদের কম অপমান করেনি। বাড়ি থেকে বের হলেই পাড়ার মানুষদের কটূক্তি হজম করতে হয়েছে তাদের। বাবা সেসব মানতে পারেননি, স্ট্রোক করে বসেন। মাঝের অনেক দিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। আজ সকালে ঘুম থেকে উঠতেই মা বুঝতে পারেন আমজাদ সাহেব চলে গেছেন না ফেরার দেশে। চিরনিদ্রায় শায়িত তিনি। হাজার ডাকলেও আর সে উঠবে না। মা অনামিকাকে স্পষ্ট জানিয়ে দেয় তার মুখ তারা দেখতে চায় না। এ বাড়ির ত্রিসীমানায় যেন সে না আসে। অনামিকা ভেঙে পড়ে ভিতর থেকে। প্রবল অনুশোচনা তাকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছিল। প্রেগনেন্ট অবস্থায় এসব নিতে না পেরে অজ্ঞান হয়ে যায়। অনামিকা যখন চোখ খোলে তখন নিজেকে দেখতে পায় রাফসানের বিছানায়, পাশেই হেনা আর রাফসান। অনামিকা পুনরায় কান্নায় ভেঙে পড়ে। বাবার মৃত্যুর জন্য নিজেকে দোষারোপ করে। হেনা আর রাফসান মিলে তাকে সামলে নেয়। দেখতে দেখতে চলে আসে কাঙ্ক্ষিত সেই দিন। অনামিকার লেভার পেন উঠেছে। হসপিটালে নিতেই জন্ম হয় অনিমের। ডাক্তার আগেই বলেছিল মা ছেলে দুজনেই সুস্থ, কোনো সমস্যা নেই, তাই নর্মাল ডেলিভারি হবে। অনামিকার খুশি সেদিন হাতে চাঁদ পাওয়ার মতন। প্রথম মা হওয়ার অনুভূতি এতটা সুন্দর হয় তা তার জানা ছিল না। মনে মনে ভাবে বাবা বুঝি ফিরে এসেছে। ধীরে ধীরে বড় হতে থাকে অনিম। অনামিকার সংসার ছিল ভালোবাসায় ভরা। অনিমের জন্মের পর এ বাড়িতে যত্ন যেন দিন দিন বাড়ছিল। রাফসানের ভালোবাসা আগের থেকে আরো বেশি গাঢ়। রোজ যখন তার বুকে মাথা রেখে সারাদিনের ক্লান্তি ভুলে স্বস্তির শ্বাস নিত অনামিকা। এদিকে অনিম সকলের চোখের মণি। এত সুখে অনামিকার চোখে জল আসে। কিন্তু একদিন স্বপ্নের মতন সুন্দর সংসারটায় ফাটল ধরল। রোজ যেই বুকে শুয়ে অনামিকা শান্তিতে ঘুমাতো, সেই বুকে অন্য নারীর ঘ্রাণ পেল অনামিকা। প্রথমে বিশ্বাস হতে চায়নি তার প্রতি রাফসানের ভালোবাসার কোনো কমতি ছিল না, কিন্তু তার সন্দেহ দিনকে দিন প্রবল হচ্ছিল। অনামিকা কখনো রাফসানের ফোন চেক করেননি। সেদিন রাফসান ওয়াশরুম যেতেই তার ফোন হাতে নেয় অনামিকা। ফোন চেক করতেই চোখের সামনে ভেসে উঠল বৃষ্টি নামের এক মেয়ের সাথে রাফসানের অশালীন মেসেজ। মেসেজের ওপরে স্ক্রল করতেই দেখতে পায় রাফসানের সাথে মেয়েটার ঘনিষ্ঠ মুহূর্তের ছবি। পায়ের নিচের মাটি সরে যায় অনামিকার। ধপ করে বসে পড়ে মাটিতে। বাবা তবে ঠিক বলেছিল,
এক লোহমায় মিথ্যে মনে হলো রাফসানের সকল ভালোবাসা। এমন সময় রাফসান এলো ওয়াশরুম থেকে। অনামিকাকে এমন বিধ্বস্ত অবস্থায় বসে থাকতে দেখে দৌড়ে তার কাছে আসে। কাছে আসতেই দেখতে পায় তার ফোন অনামিকার কাছে। ফোনের স্ক্রিনে ভেসে আসে রাফসান আর বৃষ্টির ছবি। রাফসানের বুক কেঁপে ওঠে। মনের মধ্যে অনামিকাকে হারানোর ভয় জেঁকে বসেছে। অনামিকার দিকে তাকিয়ে হাত বাড়াতেই ছুঁড়ে দিয়ে তা উঠে দাঁড়ায় অনামিকা। আমাকে ছোঁয়ার চেষ্টাও করবে না রাফসান। যে হাত দিয়ে তুমি অন্য নারীকে ছুঁয়ে এসেছো, সেই হাতের ছোঁয়া আমার শরীর জ্বালিয়ে দেবে রাফসান। দূরে থাকো আমার থেকে। তোমার তোমার ভুল হচ্ছে অনামিকা। এমন কোনো সম্পর্ক নেই আমার এই মেয়েটার সাথে। আমার আমার কথাটা শোনো। অনামিকার দিকে এগিয়ে যেতেই অনামিকা আরও দূরে সরে যায়। থেমে যায় রাফসানের পা। তোমার সাথে এই মেয়ের সম্পর্ক আমার চোখের সামনেই রাফসান। তোমার বুকে পরনারীর গন্ধ আমি আগেই পেয়েছি। আজ সবটা স্পষ্ট। আমার আমার ভুলটা কি ছিল রাফসান? তোমাকে ভালোবাসা, নাকি তোমাকে ভালোবেসে বাড়ি থেকে পালিয়ে আসা? অনামিকা, অনামিকা, আমার কথাটা শোনো। আর কি শুনবো রাফসান? তুমি নিচের দিকে কেন তাকিয়ে আছো বলো? আমার দিকে তাকাও। রাফসান অনামিকার দিকে তাকায়, বলে, আমি আমি কেবল তোমাকেই ভালোবাসি অনু। এ তোমার কেমন ভালোবাসা রাফসান? একজনকে ভালোবেসে আর একজনকে বুকে জায়গা দিতে তোমার বুক কাঁপেনি? তাকে ছুঁয়ে দিতে গিয়ে একবারও আমার মুখটা মনে পড়েনি? আমার কথা ছাড়ো, অনিম অনিমের কথাটা একবারও ভাবলে না তুমি? তুমি ভুল ভাবছো অনামিকা। চিৎকার করে ওঠে রাফসান। আস্তে কথা বলো রাফসান। কাপুরুষের মতন হয়ে থেকো না। নিজের অন্যায়টা স্বীকার করতে শেখো। বাবার কথাটা শুনলে আজ আমায় এমন দিন দেখতে হতো না। তোমার কারণেই বাবা আজ নেই। তোমার মুখ দেখতেও আমার ঘৃণা লাগছে রাফসান। রাফসানের রাগ লাগছে নিজের প্রতি। ঝগড়ার এক পর্যায়ে প্রথমবারের মতন অনামিকার গায়ে হাত তোলে রাফসান। অনামিকা যেন পাথরে পরিণত হয়েছে। চোখের সামনে নিজের সাজানো গোছানো সংসারটা শুকনো পাতার মতন ঝরে পড়তে দেখছে। রাফসান চুল খামছে ধরে দু হাতে। সে কি করছে কিছুই বোধগম্য হচ্ছে না। অনামিকাকে সে ভালোবাসে এই কথা যেমন সত্যি, তেমনি বৃষ্টির সাথে তার সম্পর্কটাকেও মিথ্যে বলার অবকাশ নেই। সেদিনের পর অনামিকা আর রাফসানের দিকে ফিরেও তাকায়নি। এদিকে রাফসান অনামিকাকে মানানোর চেষ্টা তো অনেক করেছে, কিন্তু অনামিকা মানেনি। হেনা বেগমও অনামিকাকে মানানোর চেষ্টা কম করেনি, কিন্তু নিজের ছেলেই যেখানে ঘরে বউ বাচ্চা রেখে বাইরে বাইরে পরকীয়ায় লিপ্ত হয়, সেখানে তিনি ছেলের বউকে আর কি বলবেন? তবুও অনিমের ভবিষ্যতের কথা চিন্তা করে অনামিকাকে তিনি শান্ত হতে বলেন। কিন্তু অনামিকা নিজের সিদ্ধান্তে অটল। সে আর রাফসানের সাথে থাকতে চায় না। অতঃপর দুজনের ডিভোর্স হয়। রাফসান অনামিকাকে ডিভোর্স দিতে চায়নি, কিন্তু যে সম্পর্কটা ভিতর থেকে ভেঙে গেছে সেটা বাইরে থেকে হাজার জোড়াতালি দিয়েও ঠিক করতে পারবে না। অনিমের তখন 3 বছর বয়স। সেই হিসেবে অনিমকে হেফাজতে রাখার দায়িত্ব পায় অনামিকা। কিন্তু রাফসান ছেলের সাথে দেখা করতে পারবে। ডিভোর্সের পর অনামিকা একটা বাসা ভাড়া নিয়ে থাকে। বাবার বাড়ি যাওয়ার সাহস তার আর হয়নি। তাছাড়া কোন মুখেই বা মায়ের সামনে গিয়ে দাঁড়াবে? যে ছেলেটাকে বিশ্বাস করে তার হাত ধরে বাড়ি থেকে পালিয়ে এসেছিল, সেই ছেলেটাই আজ তার বিশ্বাস ভেঙে পরকীয়ায় জড়িয়েছে, এটা বলবে? তাছাড়া সে চায় না ভাইয়ের ঘাড়ে বোঝা হয়ে থাকতে। বিয়ের সময় কিছু টাকা রাফসান অনামিকাকে দিয়েছিল। যে টাকাটা ছিল অনামিকার অ্যাকাউন্টে, সেই টাকার জোরেই অনামিকা বাসা ভাড়া নিয়ে থাকতে শুরু করে। কিন্তু এভাবে কতদিন চলবে ভেবে পায় না। তাকে কিছু একটা করতে হবে। কিন্তু অনিমকে নিয়ে সে চাকরিও তো করতে পারবে না। আবার তাকে কারোর কাছে রেখে যাবে এমন বিশ্বাসযোগ্য মানুষও সে পাচ্ছিল না। একদিন দুপুরবেলা অনামিকা ফিরছিল বাজার থেকে। ঘেমে নিয়ে একাকার অবস্থা। এক হাতে অনিমকে কোলে নিয়ে আর এক হাতে বাজারের ব্যাগ নিয়ে হাঁপিয়ে উঠেছে সে। এমন সময় পিছন থেকে কেউ তার নাম ধরে ডাকে, অনামিকা। অনামিকা পিছন ঘুরে তাকাতেই দেখতে পায় শাওনকে। শাওন অবাক হয়ে তাকিয়ে আছে তার দিকে। হয়তো তাকে এভাবে দেখবে আশা করেনি। অনামিকা জবাব দেয়, শাওন ভাই, আপনি? তোমার এই অবস্থা কেন অনামিকা? এই ভর দুপুরে এমন রাস্তায় হেঁটে যাচ্ছ কেন? আর বাচ্চাটা কি একা এসেছো? রাফসান কোথায়? বেশ উত্তেজিত হই একের পর এক প্রশ্নগুলো করে শাওন।
অনামিকা তাচ্ছিল্য করে হাসে। শাওনের দিকে তাকিয়ে বলে, আমার ভালোবাসা মিথ্যে হয়ে গেছে শাওন ভাই। রাফসান এখন অন্য নারীতে আসক্ত। ভেঙে গেছে আমার সাধের সংসার। কেবল রাফসানের ভালোবাসার চিহ্ন হিসেবে থেকে গেছে অনিম, আমার ছেলে। শাওন ভাবতেও পারেনি রাফসান এমন কিছু করতে পারে। ভার্সিটিতে শাওন যখন শুনতে পায় অনামিকা রাফসানের সাথে প্রেমের সম্পর্কে আছে, তখন সে রাফসান সম্পর্কে খোঁজ নিয়েছিল, কিন্তু তার কোনো বাজে অভ্যাস শাওনের চোখে পড়েনি। নারী ঘটিত কোনো কথাও সে রাফসান সম্পর্কে শোনেনি। তার কারণেই তো শাওন কখনো নিজের অনুভূতি অনামিকার সামনে জাহির করেনি। এখন বিয়ের পর রাফসানের এমন কাণ্ড সে আশা করেনি। চোখের সামনে নিজের ভালোবাসার মানুষটির এমন পরিণতি তাকে কষ্ট দিল খুব। শাওন অনামিকার হাত থেকে বাজারের ব্যাগটা নিজের কাছে নেয়, বলে, কোথাও বসে কথা বলি? অনামিকা তাতে সায় জানায়। শাওন তাকে পাশের ক্যাফেতেই নিয়ে যায়। দুজন মিলে সেখানে বসে। অনামিকাকে ঠান্ডা পানি এগিয়ে দিলে সে পুরোটাই শেষ করে এক চুমুকে। এবার বলো, কি হয়েছে? অনামিকা শাওনকে ধীরে ধীরে খুলে বলে সবটাই। সব শুনে শাওন অনামিকাকে কি বলে সান্ত্বনা দেবে ভেবে পায় না। অনামিকা জানায় এভাবে সে বেশি দিন থাকতে পারবে না। টাকা শেষ হয়ে গেলে চলবে কি করে? এর জন্য সে চাকরি করতে চায়, কিন্তু অনিমকে নিয়ে কি করবে ভেবে পায় না। সেদিন শাওন অনামিকাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দেয়। আসার সময় তার ফোন নাম্বারও নিয়ে আসে। আবার একদিন দেখা করতে আসবে বলে জানায়। এর কিছুদিন পর শাওনের মা রোকসানা বেগম আর শাওন আসে অনামিকার বাসায়। রোকসানা বেগম অনামিকাকে বলে তাদের বাসায় থাকার জন্য। শাওন সারাদিন অফিসে থাকে, একা বাসায় তার দম বন্ধ হয়ে আসে। যদি অনামিকার অনিম বাসায় থাকে তবে তারও ভালো লাগবে। অনামিকা রাজি হয় না। এভাবে শাওনের বাসায় গিয়ে থাকাটা ভালো দেখাবে না। শাওন তাকে বলে শীঘ্রই তাদের অফিসে লোক নেওয়া হবে। অনামিকা চাইলে ইন্টারভিউ দিতে পারে, আর একবার চাকরিটা হয়ে গেলে তখন অনিমকে নিয়ে যেতে পারবে না। আর অনামিকা এখান থেকে তাদের সাথে থাকলে রোকসানা বেগমের সাথে তার ভাব হয়ে যাবে। আর চাকরিটা হয়ে গেলে অনিমকে রোকসানা বেগমের কাছে রেখেই অনামিকা রোজ অফিসে যেতে পারবে। এতে অনামিকার সুবিধা হবে আর রোকসানা বেগমেরও সময় ভালো কাটবে। অনামিকা ভেবে দেখে কথাটা মন্দ নয়, তাই সে রাজি হয় শাওনদের বাসায় থাকতে। তবে সে মাসে মাসে বাড়ি ভাড়া ঠিক দেবে। রোকসানা বেগম প্রথমে ভাড়া নিতে অমত করে। তাদের বাড়িটা এমনিই খালি পড়ে আছে। পুরো বাড়িটাতে কেবল তার মা ছেলে দুজনে থাকে, তাই অনামিকা ভাড়া দিতে হবে না। কিন্তু শেষে শাওনের ইশারায় রাজি হয়ে যায়। ইন্টারভিউয়ের পর আশ্চর্যজনকভাবে অনামিকার চাকরিটা হয়ে যায়। শাওন ভাই বলেন অনামিকা তার নিজের যোগ্যতায় চাকরি পেয়েছে, কিন্তু অনামিকা জানে আজকের দিনে কেবল যোগ্যতায় এত সহজে চাকরি হয়ে যায় না। তার চাকরি হয়েছে শাওন ভাইয়ের সুপারিশে। এই লোকটার প্রতি অনামিকার কৃতজ্ঞ থাকবে আজীবন। এবার বর্তমানে আসা যাক। তখন ভোর 6টা বাজে। ছেলের ডাকে ঘুম ভাঙে অনামিকার। রাতে কখন ঘুমিয়েছে তা মনে নেই তার। চোখ খুলেই দেখে অনিম তার দিকেই তাকিয়ে আছে। মুচকি হেসে উঠে পড়ে অনামিকা। রোজ সকালে তার আগে ঘুম থেকে উঠে পড়ে অনিম। উঠে মাকে ডাকতে শুরু করে। অনামিকা ছেলেকে ফ্রেশ করে জিজ্ঞেস করে, কি খাবে আব্বু? কেক দেব? চকলেট খাবো? অনামিকা কিছু না বলে কালকে শাওনের দেওয়া চকলেটটাই বের করে দেয়। তারপর তাকে ড্রয়িং রুমে বসিয়ে সে যায় রান্নাঘরে চা বানাতে। খাবারটা অনামিকা শাওনদের সাথেই খায়। বাড়িতে মানুষজন 3জন, তাই আলাদা করে রান্না খাওয়াটা রোকসানা বেগম মানেননি। সকালে রান্নাটা তাই অনামিকাই করে, আর চাটাও সেই বানায়। তারপর সারাদিন থাকে অফিসে। এমন সময় রোকসানা বেগম এলেন রুম থেকে। এতক্ষণ তিনি রুমেই ছিলেন। এসে অনিমকে ড্রয়িং রুমে বসে থাকতে দেখে বলে, দাদু ভাই উঠে গেছো? তোমার মা কোথায়? চা বানাই, ছোট্ট জবাব অনিমের। বাচ্চাটা একদমই কম কথা বলে। এত শান্ত বাচ্চা রোকসানা বেগম কমই দেখেছেন। তিনি অনিমের সাথে টুকটাক কথা চালিয়ে যেতেই শাওন এসে বসলো অনিমের পাশে। শাওনকে দেখেই রোকসানা বেগম মুখটা গম্ভীর বানিয়ে ফেলল। শাওন তাদেরকে কিছু বলল না। অনিমের দিকে তাকিয়ে হাসি মুখে জিজ্ঞেস করলো, অনিম বাবা কি খাচ্ছে? অনিম তার হাতে থাকা চকলেটটা বাড়িয়ে দেখায় শাওনের দিকে, মানে সে চকলেট খাচ্ছে। এমন সময় অনামিকা আসলো 3 কাপ চা নিয়ে। 2 কাপ রোকসানা বেগম আর শাওনকে দিয়ে একটা নিজে নিল। তারপর রোকসানা বেগমকে জিজ্ঞেস করলো, আশা ঘুম থেকে ওঠেনি?
না, সে মেয়ে এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছে। অনেক পর্যন্ত সকালে উঠে পড়েছে, অথচ সে উঠতে পারে না। পাশ থেকে শাওন বলল, ঘুমাচ্ছে যখন থাক না, ওকে ডেকো না। আজ কি রান্না করব কাকিমা? রোকসানা বেগমের দিকে তাকিয়ে বলে অনামিকা। আশা মাংস খেতে পছন্দ করে, ফ্রিজে দেখো মাংস আছে, ওটাই রান্না করো। সেদিন অফিস থেকে ফেরার পথে অনামিকা শাওনকে বলে রাস্তায় কোথাও বাইক থামাতে, সে চা খাবে। শাওন কিছুটা অবাক হয়, অনামিকা আগে কখনো রাস্তায় বাইক থামাতে বলেনি। চায়ের দোকান দেখে রাস্তার সাইডে বাইক থামায় শাওন, 2 কাপ চা নিয়ে বসে বেঞ্চে। চা খাওয়ার মাঝে অনামিকা শাওনকে জিজ্ঞেস করে, শাওন ভাই, আপনি কবে বিয়ে করবেন? আচ্ছা, চা খাওয়ার আসল উদ্দেশ্য তবে এটা? তোমরা সকলে আমার বিয়ের পেছনে কেন পড়েছো বলো তো? বুড়ো হয়ে যাচ্ছেন আপনি, এবার বিয়েটা করে নেওয়া উচিত আপনার। সে তো তোমারও উচিত জীবনকে আর একটা সুযোগ দেওয়ার, তুমি দেবে? দেবে না তো তবে আমায় কেন বলছো? আপনি আমাকে দোষী বানাচ্ছেন শাওন ভাই। আমি তোমাকে কখনো দোষারোপ করিনি অনামিকা। মনের ওপর কারোর জোর চলে না। আমার অনুভূতি যেমন একান্ত আমারই, তেমন আমার সিদ্ধান্ত। তবে আপনাকে ভালোবাসতে না পারার আক্ষেপটা আমার সারা জীবন থাকবে শাওন ভাই। আমি ভালোবাসার বিনিময়ে কখনোই তোমার কাছ থেকে ভালোবাসা চাইনি অনামিকা। মিথ্যে আক্ষেপ পুষে দুঃখ পেও না মেয়ে। আপনার একবার কাকিমার কথাটাও ভাবা উচিত শাওন ভাই। আপনি জানেন, কিছুদিন হলো কাকিমার শরীরটা ভালো যাচ্ছে না। মা হিসাবে তারও অধিকার আছে সন্তানের সুখের সংসার দেখার। আপনি তাকে কষ্ট দিচ্ছেন। শাওন দীর্ঘশ্বাস ফেলে বলে, তোমার প্রতি আমার অনুভূতি কবে থেকে শুরু হয় জানো অনামিকা? সেদিন ভার্সিটিতে বর্ষবরণ অনুষ্ঠান ছিল। হলুদ রঙের জামা পরিহিতা এক রমণীকে দেখে আমার হৃদস্পন্দন থেমে গেল কয়েক সেকেন্ডের জন্য। সেদিন তোমায় হলুদ রংটাতে পরীর মতো লাগছিল, সবার থেকে আলাদা। তখন আমি তোমার সম্পর্কে কিচ্ছু জানতাম না, কিন্তু ভালো লাগার প্রজাপতি উঠছিল মন জুড়ে। পরদিন পুরো ভার্সিটি জুড়ে তোমায় খুঁজছিলাম আমি, কিন্তু কোথাও পাইনি। তোমার দেখা মিলল 2 দিন বাদে লাইব্রেরিতে। কোনো একটা বইয়ের খোঁজে এসেছিলে তুমি। খোঁজ নিয়ে জানতে পারলাম তুমি 2য় বর্ষের ছাত্রী। বন্ধুদের তোমার কথা জানানোর পর তারা সব খবর এনে দিতে লাগলো আমায়। তুমি ভার্সিটিতে কখন কোথায় যাচ্ছ সব খবর আমার কাছে থাকতো। দিন দিন তোমার প্রতি আমার ভালো লাগার অনুভূতি বাড়ছিল। আমি আক্রান্ত হচ্ছিলাম অনামিকা নামক অসুখে। রোজ জুনিয়রদের দিয়ে ফুল পাঠাতাম, কারণ তুমি ফুল ভালোবাসো। একদিন তো বাড়িতে এসে বাবা মাকে বলে বসলাম আমার একটা মেয়ে পছন্দ হয়েছে, বিয়ে আমি তাকেই করব। তারা খুশি হলো বেশ। জীবনে প্রথম ছেলের কোনো মেয়েকে মনে ধরেছে। আমি তখনও জানতাম না তোমার প্রতি আমার অনুভূতি এতটা গভীর হতে পারে। বুঝলাম তো তখন, যখন জানতে পারলাম তুমি রাফসানের সাথে সম্পর্কে আবদ্ধ। সেদিন আমার নিজেকে পাগল পাগল মনে হয়েছিল। একতরফা অনুভূতি এতটা যন্ত্রণা সহ্য হতে হয় তা তো জানতাম না। নিজে যে যন্ত্রণা সহ্য করছেন, সেই একই যন্ত্রণা আমি আর একজনকে কি করে দিচ্ছেন শাওন ভাই? আর একজনকে যন্ত্রণা দিচ্ছি মানে? কার কথা বলছো তুমি? আশা। আশা আপনাকে ভালোবাসে শাওন ভাই। একবারও তার চোখের দিকে তাকিয়ে দেখেছেন? আপনাকে ভালোবেসে সে রোজ মরছে শাওন ভাই। আশা মিষ্টি স্বভাবের মিশুকে একটা মেয়ে, সে সহজেই সবাইকে আপন করে নিতে পারে। তাই তো অনামিকা যখন শাওনদের বাসায় প্রথম এলো, তখন সহজেই তাদের সাথে ভাব করে নিল। এই যে শাওন অনামিকাকে ভালোবেসে অন্য মেয়ের দিকে তাকায় না, তাতেও সে অনামিকাকে অবহেলা করেনি, কখনো কটু কথাও বলেনি। অনামিকার এ বাড়ি আসার পরে সে তার কাছে স্পষ্ট করে বলে, শাওন ভাই তাকে ভালোবেসে আজও একা রয়ে গেছে। সে যেন একবার তার কথা ভেবে দেখে। শাওন ভাইয়ের কষ্ট সে নিতে পারে না। অনামিকা তখন না বুঝলেও এখন ঠিকই বোঝে, এই মেয়েটা নিঃস্বার্থভাবে শাওনকে ভালোবাসে। শাওন আর অনামিকা বাসায় আসতেই রোকসানা বেগম শাওনকে জানায় আশার মা রুবিনা বেগম বিকেলে ফোন করেছিলেন, আশাকে আজই বাড়ি ফিরতে বলেছে। সেই একা তাকে যেতে দেয়নি, শাওন যেন তাকে দিয়ে আসে। শাওন কিছুক্ষণ রেস্ট করে আশাকে নিয়ে বেরিয়ে যায়, তাকে বাড়ি রেখে আসবে বলে। শাওনদের বাড়ি থেকে আশার বাড়ির দূরত্ব খুব বেশি না। যাওয়ার পথে আশা নিজে থেকেই শাওনকে জানায়, বিকেলে মা ফোন করেছিল বাড়িতে যাওয়ার জন্য। আমি তখনই চলে যেতে চাইলাম, কিন্তু খালামণি আটকে দিল। আমি একাই যেতে পারতাম, শুধু শুধু তোমাকে কষ্ট করতে হচ্ছে।
তুমি অফিস থেকে এলেই কাজ করে খালা হঠাৎ তোকে এমন জরুরি তলব কেন করছে রে? কিছু হয়েছে? না, তেমন কিছু না শাওন ভাই, কাল পাত্রপক্ষ দেখতে আসবে। পাত্রপক্ষ? তোর বিয়ের বয়স হয়েছে? ভুরু কুচকে জিজ্ঞেস করলো সায়ন। আশা খানিকটা হেসে জবাব দেয়, তুমি এখনো আমায় ছোট্ট মনে করছো শাওন ভাই? এবছর আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হবে, তবে আমি ছোট কি করে হই? বাপরে, তুই তো সত্যিই বড় হয়ে গেছিস আশা, বিয়ে তো তবে দিতেই হয়। আশা মুচকি হাসে, উত্তরে কিছু বলে না। খানিকক্ষণ পরে শাওন আবার জিজ্ঞেস করে, আশা, তোর কাছে ভালোবাসা মানে কি? শাওনের এমন সরাসরি প্রশ্নে ঘাবড়ে যায় আশা, বুঝে উঠতে না পেরে বলে, হ্যাঁ। শাওন আবার বলে, তোর কাছে ভালোবাসা মানে কি? ভালোবাসা বলতে কি বুঝিস তুই? আশার বলতে ইচ্ছে করে, তুমি শাওন ভাই, ভালোবাসা মানে আমি তোমাকেই বুঝি। ছোটবেলায় কেউ কিছু বললে যখন তুমি তাকে ভয় দেখাতে, খাবার টেবিলে যখন তুমি লেগ পিসটা আমার প্লেটে তুলে দাও, বড় হয়ে যাওয়ার পরও এখনো যখন তুমি আমার হাত ধরে রাস্তা পার করে দাও, খালামণি সকালে ঘুম থেকে ডাকতে চাইলে যখন তুমি বলো, ডেকো না, থাক না, আরেকটু ঘুমাক। ভালোবাসা মানে আমি তোমার এই ছোট্ট ছোট্ট কেয়ারগুলোকেই বুঝি। ছোটবেলা থেকে একসাথে থাকতে থাকতে কখন যে তোমার প্রতি এই অনুভূতিগুলো তৈরি হলো তা আমি নিজেও জানি না শাওন ভাই। এই অনুভূতির কথা আমি কখনোই তোমাকে জানাতে পারবো না। আমি শুধু চাই তুমি ভালো থাকো। আশার কথা মনে থেকে গেল, মুখে বলল, জানি না। তখনও শাওন বাইক থামালো গেটের কাছে। তারা এসে গেছে। বাইক থামাতেই আশা নেমে দাঁড়ালো। শাওন হেলমেট খুলে নেমে দাঁড়াতে দাঁড়াতে আশাকে জিজ্ঞেস করলো, তুই বিয়েতে রাজি? তোর নিজস্ব কোনো পছন্দ অপছন্দ নেই? রাজি না হওয়ার তো কোনো কারণ নেই শাওন ভাই, এখন আমার বিয়ের বয়স হয়েছে, বাবা মা আমাকে নিয়ে চিন্তা করেন। তাছাড়া তুমি জানো না আমাদের সমাজের মানুষের চিন্তা ভাবনা কেমন, তাদের মুখের কথা আটকানো খুবই কঠিন। মেয়ের বিয়ের বয়স হয়েছে কিন্তু বিয়ে হচ্ছে না, বা বাবা মা বিয়ে দিচ্ছে না কেন, এই কথাটা তারা কোথা থেকে কোথা পর্যন্ত টেনে নিয়ে যাবে। ছেলে হয়ে তুমি বেঁচে যাবে, কিন্তু মেয়ে হয়ে বিয়ে করছো না, তবে নিশ্চয়ই চরিত্রের ঠিক নেই। কার সাথে কোন অকাম কুকাম করছে কে জানে। এমন হাজারো কথা শুনতে হবে তোমায়। কি দরকার এসব কথার? তার থেকে বিয়ে করে নেওয়াটাই উত্তম কাজ। তুই কেবল লোকের কথার ভয়ে বিয়ে করতে চাইছিস? অবাক হয়ে জিজ্ঞেস করে শাওন। তেমন কিছু নয় শাওন ভাই, আমি কেবল তোমাকে এটা বলতে চাইছি, এই সমাজে মেয়েদের একটা নির্দিষ্ট সময়ের পর বিয়ে না করলে কি কি শুনতে হয়। আর আমি বিয়ে করতে রাজি, কারণ আমার বিয়েতে রাজি না হওয়ার কোনো কারণ নেই, নিজস্ব পছন্দ নেই, বলে মিষ্টি করে হাসলো আশা। শাওন সেদিন প্রথমবারের মতন খেয়াল করলো আশার হাসিতে প্রাণ নেই, সে কেবল দেখানোর জন্য হাসছে। শাওন দীর্ঘশ্বাস ফেলে বলে, এবার তুই ভিতর যা, আমি আজ আসি। আসি মানে কি? তুমি ভিতরে আসবে না? তুমি ভিতরে না আসে গেট থেকে ফিরে গেছো শুনলে মা আমাকে বকবে শাওন ভাই, তুমি ভিতরে আসো। আজ হবে না আশা, আমি খালাকে বলে দেব, আমার তাড়া ছিল তাই চলে এসছি, তোকে যেন না বকে, এবার ভিতরে যা। কিন্তু শাওন ভাই। কোনো কিন্তু না, যা বলছি। আশা এক পলক শাওনের দিকে তাকিয়ে ভিতরে চলে যায়। শাওনও চলে আসে বাড়ির উদ্দেশ্যে। তখন বিকেল 3টে বাজে। আশা নিজের রুমে বসে আছে তৈরি হয়ে, পরনে তার সবুজ রঙের শাড়ি। ড্রয়িং রুম থেকে আওয়াজ আসছে হালকা, বুঝতে পারে পাত্রপক্ষ এসে গেছে। কিছু সময় পর রুবিনা বেগম আসে মেয়ের রুমে আশাকে নিয়ে যেতে। আশাকে পাত্রপক্ষের সামনে নিয়ে যেতেই হঠাৎ নীরব হয়ে যায় সকলে। এমন সময় কেউ একজন বলে ওঠে, আশাকে আমার পাশে বসান আন্টি। পরিচিত কণ্ঠ শুনে অবাক আশা। সামনে তাকাতেই ভূত দেখার মতন চমকে ওঠে। পাত্রপক্ষের জায়গায় বসে আছে রোকসানা বেগম, শাওন আর অনামিকা। শাওনের কোলে বসে আছে ছোট্ট আনিম। সকলের মুখেই হাসির রেখা। কি হচ্ছে বুঝে উঠতে তার সময় লাগে। এমন সময় রোকসানা বেগম বলে, এ কি, মেয়ে তো কথা শোনে না, এমন মেয়ে কিন্তু আমাদের পছন্দ না। সাথে সাথে হেসে ওঠে সকলে। বোকা বনে যায় আশা। অনামিকা উঠে গিয়ে আশাকে এনে তার পাশে বসায়, বলে, এমন অবাক হচ্ছ কেন? এটা তো হওয়ারই ছিল। তবে আমরা কিন্তু মেয়ে ভালোভাবে দেখে নেব, পাছে কোথাও ত্রুটি না থাকে, বলে আবার হেসে ফেলে। থাক, হয়েছে, আমার মেয়েটাকে আর বোকা বানিও না অনামিকা, অনেক হয়েছে তোমাদের সারপ্রাইজ দেওয়া।
রোকসানা বেগম বলে ওঠে, তোকে ছেলের বউ বানাতে এসছে আশা, তোর কোনো আপত্তি থাকলে আগেই বলে দে, পরে কিন্তু বলতে পারবি না আমার ছেলের তো পছন্দ না। সবটা মাথার ওপর দিয়ে যাচ্ছে আশার। খালামণি তাকে ছেলের বউ বানাতে এসছে, মানে শাওন ভাইয়ের বউ। আশ্চর্যে চোখ বড় বড় হয়ে যায় তার। শাওন ভাই তাকে বিয়ে করবে? কি হচ্ছে এসব? আমার মনে হয় শাওন ভাই আর আশাকে একা কথা বলতে দিলে ভালো হয়, ওরা নিজেরা কথা বলে ক্লিয়ার করে নিক বিষয়টা। আশা এখনো ঘোরের মধ্যে আছে। সকলের সম্মতি দিতেই শাওন উঠে যায় আশার রুমের দিকে। আশাও তার পিছন পিছন যায়। তুই এমন স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছিস কেন? তোর ঘরে এসে কি এখন আমাকেই তোকে বসতে বলতে হবে? আশার রুমে এসে বিছানায় বসে গেছে শাওন। এই রুমে সে আগেও এসছে অনেকবার। বরাবরের মতন রুমটা আজকেও পরিপাটি। আশা বেশ গোছানো মেয়ে। আমি এখানেই ঠিক আছি শাওন ভাই। জানালার পাশে দাঁড়িয়ে বাইরের দিকে তাকিয়েই বলে উঠল আশা। কাল তো খুব বললি তোর নিজস্ব কোনো পছন্দ অপছন্দ নেই, যাকে তাকে বিয়ে করতে পারবি তুই। তবে এখন এমন হাঁ করে তাকিয়ে আছিস কেন? আমাকে বিয়ে করতে আপত্তি আছে তোর? থাকলে বলতে পারিস, আমি জোর করব না তোকে। আশা এবার শাওনের দিকে ফিরে তাকালো। চোখের কোণে পানি তার চিকচিক করছে। শাওন ভুরু কুঁচকে বলল, আরে তুই কাঁদছিস কেন? মানলাম তুই বিয়েতে রাজি না, তাই বলে এভাবে কাঁদবি? বাইরের কেউ দেখলে তো ভাববে আমি তোর সাথে কি না কি করে ফেলেছি। আশা এবার ঠোঁট ভেঙে কেঁদে ফেলে। দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়ায় শাওন। আশার দিকে গিয়ে মুখোমুখি দাঁড়ায়। যত্ন করে মুছে দেয় তার চোখের পানি। বোকা মেয়ে, কাঁদছিস কেন? আমি তো জানি তুই বিয়েতে রাজি। আমাকে ছাড়া তুই অন্য কাউকে বিয়ের কথা ভাবতেই পারিস না। আশা অবাক হয়ে তাকায় শাওনের দিকে। সে কখনোই কাউকে তার অনুভূতির কথা জানায়নি। তবে শাওন ভাই কিভাবে জানলো? শাওন বোধ হয় সেই চোখের ভাষা বুঝে ফেলল। বলল, অনামিকা বলেছে, ও নাকি বুঝতে পেরেছে তুই আমাকে পছন্দ করিস। কিন্তু তুমি তো অনামিকা আপুকে ভালোবাসো। তুই সবটা জানিস আশা, তোকে নতুন করে কিচ্ছু বলার নেই। অনামিকাকে আমি ভালোবাসি, কথা সত্যি। জীবনে আসা প্রথম অনুভূতির জন্য হয়তো মনের কোণে জায়গা থেকে যাবে, কিন্তু তার জন্য আমি কখনো তোকে অবহেলা করব না আশা, কথা দিচ্ছি। সারা জীবন আগলে রাখবো তোকে। তোকে আমি ভালোবাসি না, কিন্তু আমি সর্বোচ্চ চেষ্টা করব তোকে ভালোবাসার। তুই পারবি না আমার মনে জায়গা করে নিতে? আমি আমি চেষ্টা করব শাওন ভাই। তোমার সাথে সারা জীবন থাকতে পারবো, এটাই তো আমার জন্য অনেক। তোমার একাকিত্বের সঙ্গী হওয়ার অধিকার দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ শাওন ভাই। আমি আমার ভালোবাসা দিয়ে ঠিক তোমার মনে জায়গা করে নেব। তুমি কেবল আমার একটু যত্ন নিও। সোফায় পাশাপাশি বসে আছে শাওন আর আশা। বিয়েতে কারোর অমত নেই। রোকসানা বেগম একটা স্বর্ণের আংটি বের করে দেয় শাওনের দিকে, বলে আশাকে পরাতে। শাওন রিংটা আশার অনামিকা আঙুলে পরিয়ে দেয়। আশার আজ নিজেকে ভাগ্যবতী বলে মনে হয়, নয়তো কি আর শাওন ভাই তার হতো? কৃতজ্ঞতার চোখে তাকায় অনামিকার দিকে। অনামিকা আগে থেকেই তার দিকে তাকিয়ে। আশা তাকাতেই সে মিষ্টি হেসে অভিনন্দন জানায়। এরপর সকলেই মিষ্টি মুখ করে বিয়ের দিনক্ষণ ঠিক করতে বসে যায়। শুভ কাজে দেরি করে লাভ কি? শাওন জানায় সে বড় করে অনুষ্ঠান করতে চায় না, কেবল পরিবারের লোকজনদের নিয়ে বিয়েটা সেরে ফেলতে চায়। সকলেই তাতে সম্মতি দেয়। অনামিকা ছেলেকে বুকে জড়িয়ে ধরে আদর করে। ছেলেকে একটা সুন্দর ভবিষ্যৎ দেবে সে, মানুষের মতন মানুষ বানাবে। বাবার মতন যেন ছেলে না হয়, সেই শিক্ষা সে এখন থেকেই তাকে দেবে। অনিমকে নিয়ে সে সারা জীবন হাসি মুখেই কাটিয়ে দিতে পারবে। অনামিকা একবার সবার দিকে তাকায়। সকলের মুখে হাসি দেখে নিজের স্বস্তির নিঃশ্বাস নেয়। তারপর শাওনের দিকে তাকিয়ে মনে মনে বলে, আপনি ভালো থাকুন শাওন ভাই। পৃথিবীর সব সুখ আপনার হোক। আপনার মতন মানুষদের দুঃখ পেতে মানায় না। প্রিয় দর্শক, যদি আজকের গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে আপনার মূল্যবান একটি কমেন্ট করুন। আর হ্যাঁ, চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না রাখেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হবে আগামীকালের নতুন এবং আকর্ষণীয় গল্প নিয়ে। ধন্যবাদ।